আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের একটা কবিতা বিষয়ে আলোচনা করব আমরা। তোমাদের টেক্সট বইয়ে দেখো, একটা কবিতা পেজ নাম্বার 65। পেজ নাম্বার 65 তোমরা ওপেন করো। এখানে একটা কবিতা আছে। The poetry of earth. জন কিটসের টেক্সট বই ফলো করবে। এই কবিতাটা আমরা আজকে আলোচনা করব। তাই কবিতা যাওয়ার আগে জন কিটস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ঠিক আছে, তোমাদের টেক্সট বইয়ে দেখো, জন কিটসের মানে জন্মসালটা দেওয়া আছে তোমার 1795 থেকে আছে তোমার 1821। তো এই জন কিটস তোমার ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা উজ্জ্বল তারকা, ব্রাইট স্টার ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। জন কিটস মূলত তোমার রোমান্টিক পিরিয়ডের একজন কবি। রোমান্টিক পিরিয়ড, এই রোমান্টিক পিরিয়ডটা তোমার 1798 থেকে 1832 সাল পর্যন্ত। এই সময়কালটাকে আমরা রোমান্টিক পিরিয়ড বলি বা রোমান্টিক এজ বলে থাকি ইংরেজি সাহিত্যের ইতিহাসে। তো এই সময়কালের মধ্যে দেখো জন কিটস 1795 থেকে 1821, মানে খুবই বিখ্যাত একজন কবিতা, মানে কবি আর কি। তিনি সাহিত্য চর্চার কাজে খুব বেশি দিন মানে ছিলেন না। মাত্র 26 বছর বয়সে তিনি টিবিতে আক্রান্ত হয়ে মারা যান। ঠিক আছে, টিউবারকুলোসিস। তো এই কবিতায় যাওয়ার আগে আমরা কিটস সম্পর্কে একটু মানে জানবো আর কি। রোমান্টিক পিরিয়ডের যেহেতু কবি তিনি, তো প্রথম বিষয় যে আমাদের জানতে হবে রোমান্টিক পোয়েট কাদেরকে বলা হয়। হু ইজ এ রোমান্টিক পোয়েট, বা রোমান্টিক পোয়েট হতে গেলে তার কি কি গুণ থাকতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ক্রাইটেরিয়া থাকতে হবে, সেগুলো একটু আমাদের জানা দরকার। ঠিক আছে, তাহলে রোমান্টিসিজম, আমরা কথায় কথায় বলি যে রোমান্টিক 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 কথা খুব ইউজ করে। রোমান্টিক গার্ল, রোমান্টিক বয়। হ্যাঁ, তো রোমান্টিক অ্যাকচুয়ালি রোমান্টিসিজম, রোমান্টিসিজম মানে রোমান্টিকতা বাদ, যেটাকে আমরা বলি। এক কথায় এটাকে ব্যাখ্যা করা যাবে না। এর কতগুলো বৈশিষ্ট্য আর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স যদি আমি উল্লেখ করি, তাহলে তোমরা রোমান্টিক হতে গেলে কোন কোন গুণ থাকতে হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং রোমান্টিসিজম বলতে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো এখানে রোমান্টিক হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, লাভ ফর নেচার। লাভ ফর নেচার মানে প্রকৃতি প্রেম। একজনের প্রতি প্রকৃতি প্রেম থাকতে হবে একজনের মধ্যে। কারোর মধ্যে যদি প্রকৃতি প্রেম না থাকে, লাভ ফর নেচার যদি না থাকে, প্রকৃতির প্রতি ভালোবাসা, হ্যাঁ, তাহলে রোমান্টিক সে হতে পারবে না। তাহলে লাভ ফর নেচার, এটাকে বলা হয় ওয়ারশিপ অফ নেচার। ওয়ারশিপ অফ নেচার, প্রকৃতির পূজা করা, প্রকৃতির ইবাদত করা। যেন ওয়ারশিপ মানে ইবাদত করা, পূজা করা।
উপাসনা, তো ওয়ার্শিপ অফ নেচার। তাহলে এবার আমাদের জানতে হবে যে নেচার বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ এ নেচার? আমরা সবাই জানি নেচার প্রকৃতি, প্রকৃতি, হ্যাঁ, মানে নৈসর্গ বলি আমরা, নৈসর্গিক, ন্যাচারাল। তো প্রকৃতি অ্যাকচুয়ালি প্রকৃতি মিন্স মানে actually nature means a combination of certain elements such as plants, beasts, animals, seas, river, hills, mountains, birds, springs, lakes, fields and so on. তাহলে এই যে কতগুলো উপাদান, কতগুলি এলিমেন্টের একটা কম্বিনেশন, সমাহারকে আমরা প্রকৃতি বলছি। প্রকৃতির মধ্যে গাছপালা থাকতে হবে, পশু পাখি থাকতে হবে, মানে বিভিন্ন জীবজন্তু থাকতে হবে, পাখি থাকতে হবে, নদ নদী থাকতে হবে, পাহাড় পর্বত থাকতে হবে, ঠিক আছে, হ্রদ থাকতে হবে, ঝর্ণা স্প্রিং থাকবে, সমুদ্র থাকবে। এই যে একটা মানে সমাহার এতগুলো জিনিসের, এইগুলোকে আমরা বলছি মানে নেচার। তো এদের প্রতি লাভ ফর নেচার মানে এই সমস্ত ন্যাচারাল যে এলিমেন্টস, কম্পোনেন্টস, এগুলির প্রতি যদি ভালোবাসা থাকে বা এগুলির প্রতি যদি টান থাকে, তবে তার মধ্যে রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, ইমাজিনেশন। ইমাজিনেশন আর ইমাজিনেটিভ পাওয়ার। ইমাজিনেটিভ পাওয়ার, এটা কল্পনা প্রবণ হতে হবে সে ব্যক্তিকে। ইমাজিনেশন আর ইমাজিনেটিভ পাওয়ার, এটা হচ্ছে রোমান্টিসিজমের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, দ্বিতীয় বৈশিষ্ট্য। তাহলে এখানে বলা হয় যারা রোমান্টিক হয় তারা কল্পনার ডানায় ভর দিয়ে মানে কি করে, কল্পনার ডানায় ভর দিয়ে তারা উড়ে বেড়ায়। এখানে রোমান্টিক পোয়েট যারা বলা হয় যে রোমান্টিক পোয়েটরা কল্পনার ডানায় ভর দিয়ে মানে কল্পনার অগভীর সমুদ্রে সলিলে তারা ডুব দেয়, ডুব দিয়ে সেখান থেকে মানে কাব্যিক যে ম্যাটেরিয়ালস, কবিতা বা কাব্যের যে সমস্ত বিষয়বস্তু সেগুলো তারা কুড়িয়ে আনে, এরকম বলা হয়। তাহলে ইমাজিনেশনটা কিন্তু থাকতে হবে। কেউ যদি ইমাজিনেশনই না থাকে, সে যদি কল্পনা প্রবণ না হয়, তাহলে সে রোমান্টিক হতে পারবে না। থার্ড, রোমান্টিসিজমের থার্ড বৈশিষ্ট্য, থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে তোমার ফাস্ট ওয়ার্ডনেস। ফাস্ট ওয়ার্ডনেস, এটাকে বলছে অতীত চারিতা। অতীত চারিতা, পাস্ট ওয়ার্ডনেস। তাহলে এই পাস্ট ওয়ার্ডনেস বলতে আমরা কি বুঝি? রোমান্টিক হতে হলে সেই ব্যক্তির অতীত চারিতা থাকতে হবে, মানে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, অতীতের কোনো অভিজ্ঞতা, এগুলিকে সে স্মৃতিচারণ করবে, এগুলিকে পুনরায় সে রোমন্থন করবে, পুনরায় স্মরণ করবে, ঠিক আছে। তাহলে পাস্ট ইনসিডেন্ট, পাস্ট হ্যাপেনিং, পাস্ট এক্সপিরিয়েন্সেস উইল বি রিকালেক্টেড or remember or reminisced by a romantic person. Reminisced. A reminisce শব্দটা হচ্ছে রেমিনিস, মিন্স স্মৃতিচারণ করা। রেমিনিসেন্ট এটা হচ্ছে নাউন, স্মৃতিচারণা। রেমিনিস এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে রিকালেক্ট, রিমেম্বার। রেমিনিস মিন্স রিকালেক্ট or রিমেম্বার। তাহলে হচ্ছে রোমান্টিক পারসন অলওয়েজ রেমিনিস or recollects or remember his or her past experiences, past incidents or happenings. তাহলে হচ্ছে পাস্ট ওয়ার্ডনেস, অতীত চারিতা, এটা হচ্ছে another characteristics of a romantic person. Fourth characteristic, nationalism. ন্যাশনালিজম, জাতীয়তাবোধ যেটাকে বলা হয়,
না, জাতীয়তাবোধ, ন্যাশনালিজম বলতে কি বুঝি আমরা? ন্যাশনালিজম হচ্ছে এক ধরনের চিন্তন প্রক্রিয়া, এক ধরনের চিন্তন প্রক্রিয়া, যে চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে মানে বলা হবে যে আমার দেশই সবচাইতে অন্য দেশের চাইতে ভালো। আমার জাতির প্রতি আমার যদি টান না থাকে, ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, তাহলে আমার মধ্যে কোনো ন্যাশনালিজম নাই, এটা বলতে হবে। তাহলে একজন রোমান্টিক মানুষ হতে হলে তার ন্যাশনালিজম থাকতে হবে। মানে নিজের জাতির জন্য, নিজের ন্যাশনের জন্য তার প্রাণ কাঁদবে, তার জন্য তার মানে শ্রদ্ধা থাকবে। ঠিক আছে? দ্য ন্যাশনালিজম মিনস এ ওয়ে অফ থিঙ্কিং। ন্যাশনালিজম মিনস এ ওয়ে অফ থিঙ্কিং ফর ওয়ানস ওন নেশনস অর কান্ট্রি। যদি মানে ইন্ডিয়া সব অন্য যে কোনো দেশের চাইতে বেটার, ইন্ডিয়া ইজ বেটার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই ফিলিংসটা যদি আমার ভিতর না থাকে, তাহলে জানতে হবে আমার ভিতরে জাতীয়তাবোধ নেই। ঠিক আছে? তাই রোমান্টিক হতে গেলে সেই ন্যাশনালিজমটা থাকতে হবে। ফিফথ ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারন্যাশনালিজম। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকতাবাদ। মানে ইন্টার মিনস বিটুইন, ইন্টার মিনস বিটুইন, মানে দুটো নেশনসের প্রতি, দুটো জাতির প্রতি যখন ওই যে ফিলিংস অফ লাভ, ফিলিংস অফ প্যাট্রিয়টিজম, এটা যখন ক্রিয়েট হবে, অ্যারাউজ হবে, তখনই জানতে হবে সেটা ইন্টারন্যাশনালিজম। মানে সে বিশ্ব নাগরিক হবে, কসমোপলিটান। ঠিক আছে? এ রোমান্টিক পার্সন মাস্ট বি এ কসমোপলিটান। সে একজন বিশ্ব নাগরিক ও বিশ্বের সকলের জন্য তার প্রাণ কাঁদবে, মন কাঁদবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম। আর সিক্সথ হচ্ছে ড্রিমি অবসেশন। ড্রিমি অবসেশন, ড্রিমি অবসেশন মিনস স্বপ্নীল আবেশ। স্বপ্নীল আবেশ। তাহলে একজন রোমান্টিক হতে গেলে বা রোমান্টিক ব্যক্তির এই ড্রিমি অবসেশন থাকতে, মানে তার স্বপ্ন দেখার একটা মানে তাগিদ থাকবে, স্বপ্ন দেখার একটা মানে টেন্ডেন্সি থাকবে। কিরকম স্বপ্ন দেখা? ঘুমের ঘরে স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখে না। হয়তো আমি মানে ভাবছি, মনে মনে কল্পনায় আমি মানে অনুভব করছি যে কিভাবে দেশের মানে বেটারমেন্টের কথা মানে চিন্তা করা যায়। হ্যাঁ, একটা বেটারমেন্ট, একটা বেটার মানে ওয়ার্ল্ডের কথা কিভাবে চিন্তা করা যায়। ঠিক আছে? বেটারমেন্ট অফ এ সোসাইটি, বেটারমেন্ট অফ এ কান্ট্রি, এই যে মানে চিন্তা ভাবনা করা, এগুলি মনে মনে স্বপ্নে দেখা, সেটা হচ্ছে ড্রিমি অবসেশন। তাহলে একজন রোমান্টিক ব্যক্তি হতে গেলে এই মোটামুটি এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলে আমরা জানবো হি অর শি ইজ এ রোমান্টিক পারসন। তাহলে জন কিটস একজন রোমান্টিক পোয়েট ছিলেন, বলা হয় যে জন কিটস ওয়াজ এ রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট তোমার ওই যে বললাম মানে রোমান্টিক পিরিয়ডের যে সালটা 1798 থেকে 1832 সাল, কেউ কেউ 1800 মানে 38 বলে। মোটামুটি আমরা 1798 থেকে 1832 সালটাকে ধরি। এই রোমান্টিক পিরিয়ডে আরো মানে ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজ, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। তো এই ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস আরো আছে, ল্যাম্পস আছে, বাইরনস আছে। এদের পরে সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস এর মধ্যে পড়ছে তোমার জন কিটস। তাহলে সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট জন কিট বিলংস টু সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট। ঠিক আছে? ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস এর মধ্যে পড়ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ। তো এখানে জন কিটস সম্পর্কে আমরা, তিনি যে রোমান্টিক পোয়েট ছিলেন, তার রোমান্টিকতার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা এই কবিতায় আসছি। জন কিটস আগে বললাম খুব অল্প বয়সে তিনি সাহিত্য মানে চর্চার কাজে মানে লিপ্ত ছিলেন। মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার কিছু বিখ্যাত কবিতা আছে, তোমরা উঁচু ক্লাসে পড়বে।
এখানে আছে তোমাদের রেফারেন্সটা ওড টু নাইটিঙ্গেল, ওড টু এ নাইটিঙ্গেল, এটা বিখ্যাত কবিতা ওড টু নাইটিঙ্গেল। তারপরে আছে টু অটাম, টু অটাম আছে তোমার। তারপরে আছে হাইপেরিয়ান আছে ইসাবেলা, বিখ্যাত কবিতা হাইপেরিয়ান এন্ড ইসাবেলা, এন্ড টেক্সট বই দেয়া আছে তোমার। তো এখানে ওড টু এ নাইটিঙ্গেল, তারপরে টু অটাম। তারপরে আরো একটা ছোট্ট কবিতা আছে টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেইন্ট, টু ওয়ান হু হ্যাজ বিন লং, to one who has been long in city paint, এটা আরেকটা কবিতা তোমার। তো এরকমের অসংখ্য কবিতা আছে তোমার জন কিটসের, এগুলি তোমরা উঁচু ক্লাসে জানবে। তো এখানে যে তোমাদের টেক্সট চুয়াল যে কবিতাটা আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, দি পোয়েট্রি অফ, দি পোয়েট্রি অফ আর্থ, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট, এটা এক ধরনের সনেট, ঠিক আছে। তাহলে সনেট ইজ এ শর্ট লিরিক্যাল পোয়েম অফ 14 লাইনস, এর আগে আলোচনা করেছি তোমাদের। এটা 14 লাইনের ছোট গীতি কবিতা যাকে আমরা বলি, সাবজেক্টিভ পোয়েম, সেটা হচ্ছে সনেট, ঠিক আছে। তো এই সনেট তোমার মানে সনেটের বিভিন্ন ফর্ম আছে, উঁচু ক্লাসে জানবে। তো জন কিটস তোমার ইটালির একজন বিখ্যাত স্কলার, ইটালিয়ান স্কলার এন্ড পোয়েট পেট্রার্চান, পেট্রার্চান, ইনি ইটালির মানে সনেট প্রথমে লিখেছিলেন। ইনার সনেটকে পেট্রার্চান সনেট বলা হয়। তো এই পেট্রার্চান সনেটের দুটো পার্ট ছিল, একটা ছিল অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। অক্টেভ is a stanza of 8 লাইন and sestet is a stanza of 6 লাইন। এটা 8 লাইনের একটা স্ট্যাঞ্জা, এটা 6 লাইনের স্ট্যাঞ্জা। এই 14 লাইনের কবিতা পেট্রার্চান সনেট বলা হয়। তো এই যে সনেট ফর্ম, এই সনেট ফর্মটাকে জন কিটস অনুকরণ করেছিলেন। তিনি এই কবিতাটা এই সনেট ফর্মেই লিখেছেন। এখানে দুটো স্ট্যাঞ্জা আমরা পাবো। ফার্স্টে we will get a stanza of 8 লাইন octave, and the last we will get a stanza of 6 লাইন sestet। তাহলে প্রথমে 8 লাইনের একটা স্ট্যাঞ্জা আছে, তারপরে 6 লাইনের একটা স্ট্যাঞ্জা আছে। তো এই সনেট ফর্মে দি পোয়েট্রি অফ আর্থ এটা লেখা আছে। এবার এই সনেটের একটা রাইম স্কিম আছে তোমার, রাইম এন্ড রাইম স্কিম। রাইম বলতে তো আমরা এর আগে বলেছি, রাইম মানে হচ্ছে ছড়া, ছন্দ। রাইম মানে ছন্দ, ছড়া না ছন্দ। আর রাইম স্কিম মানে ছন্দের যে মানে ডিজাইন, ছন্দের যে মানে তোমার প্যাটার্ন, সেটাকে আমরা রাইম স্কিম বলা হয়। তো এখানে রাইম মিন্স দ্য রিপিটিশন অফ দ্য সেম সাউন্ডিং ওয়ার্ড, রিপিটিশন অফ দ্য সেম সাউন্ডিং ওয়ার্ড মানে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একই মানে মানে সাউন্ড থাকবে, একই উচ্চারণ থাকবে, এরকম শব্দের যে রিপিটিশন, পুনরাবৃত্তি, সেটাকে আমরা রাইম বলি। তো রাইম স্কিমটা হচ্ছে তোমার মানে প্ল্যানিং আর ডিজাইন অফ এ রাইম, সেটাকে রাইম স্কিম বলা হয়। তো এই রাইমের যে তোমার রাইম স্কিম যেটা আছে, এই রাইম স্কিম তোমার এই সনেটের যে তোমার অক্টেভ, এই অক্টেভের রাইম স্কিমটা আছে তোমার, এর যে রাইম স্কিম অক্টেভের রাইম স্কিমটা আছে এ বি বি এ, এ বি বি এ, এরকম প্যাটার্নে আছে। আর সেস্টেটের
সেস্টেটের তোমার অনেক রকমের হয়, যেমন সিডি সিডিই এরকম 6 লাইন হতে পারে, বা তোমার সিডি 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 হতে পারে, বা সিডিডি সিডিডি, এই 3 রকম প্যাটার্নে হয় সেস্টেটের। তো এটা তোমরা একটু মিলি দেখে নেবে। হ্যাঁ, লাস্টের যে 6 লাইনের স্ট্যান্ডার্ড আমরা পড়বো সেস্টেট, এখানে এই রাইম স্কিমে সেস্টেট লেখা হয়। এটা তোমাদেরকে আমি মানে কাজটা দিলাম, এখানে মিলি দেখে নেবে। এবার আমরা কবিতায় যাই। দি পোয়েট্রি অফ আর্থ। অ্যাকচুয়ালি পোয়েট্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? পোয়েট্রি অফ আর্থ এই যে টাইটেল, এই টাইটেল থেকে আমরা কিছু আইডিয়া করতে পারি কবিতার বিষয়বস্তু সম্পর্কে। ঠিক আছে, এর আগের দিনও বলেছিলাম, দ্য টাইটেল of any literary composition may be compared to the signboard of a shop. এটা দোকানের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করা হয় এটা যে কোনো সাহিত্য রচনার টাইটেলকে। হ্যাঁ, জাস্ট অ্যাজ দ্য সাইনবোর্ড ইন্ডিকেটস দ্য গুডস or commodities of the shop, so as the title of the literary art or composition indicate its themes or subject matter. Okay, তো এখানে the poetry of art, এখানে অ্যাকচুয়ালি পোয়েট্রি আর পোয়েম এই দুটো আমরা কথা পাই। এই পোয়েমস এর সিঙ্গুলার প্লুরাল ফর্ম হচ্ছে পোয়েমস। পোয়েমস থেকে আমরা সিঙ্গুলার প্লুরাল ফর্ম হিসাবে ব্যবহার করি পোয়েমস, কিন্তু এই পোয়েট্রি কথাটা কিন্তু এর প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে, দেয়ার ইজ নো প্লুরাল ফর্ম অফ পোয়েট্রি। এটা শর্ট সিঙ্গুলার প্লুরাল একই ব্যবহার হয় পোয়েট্রি। পোয়েট্রি মিন্স কাব্য, এ কম্বিনেশন অফ পোয়েমস, এ কম্বিনেশন অফ পোয়েমস। তাহলে পোয়েট্রি এখানে কাব্য, কবিতা বলছি আমরা। তো এখানে পৃথিবীর কবিতা, এটা যদি একটা লিটারাল মিনিং যদি আমরা করি, আক্ষরিক অর্থ যদি করি টাইটেলের, দ্য পোয়েট্রি অফ আর্থ মিন্স মানে পৃথিবীর কবিতা, পৃথিবীর কাব্য, এরকম অর্থ হয়। ঠিক আছে, কিন্তু এখানে কবি জন কিটস এখানে অ্যাকচুয়ালি এই পোয়েট্রি শব্দটাকে তিনি ব্যবহার করেছেন মিউজিক। পোয়েট্রি মিন্স মিউজিক, সঙ্গীত অর্থে ব্যবহার করেছেন। তাহলে এখানে মানে পোয়েট্রি মিন্স যদি মিউজিক হয়, তাহলে এটার অর্থ হবে কি, দ্য মিউজিক অফ আর্থ, দ্য মিউজিক অফ আর্থ, মানে পৃথিবীর সঙ্গীত, পৃথিবীর গান। হ্যাঁ, পৃথিবীর সুর যেটাকে আমরা বলছি টোন, তাহলে দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান বা পৃথিবীর সঙ্গীত, এরকমের অর্থ। তাহলে আমরা এবার পড়ি কবিতাটা। এটা প্যারাফ্রেজ আকারে যদি আমরা পড়ি লাইন বাই লাইন এবং এটাকে বোঝার চেষ্টা করি অর্থটা, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আরেকটু মানে পরিশেষে সংক্ষেপে বলে দিচ্ছি বিষয়বস্তুটা। তাহলে এখানে দেখো, দি ওপেনিং লাইন অফ দ্য পোয়েম, কবিতার যে শুরু আর কি, প্রথম লাইন যেটা বলছেন, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, বলছে যে পৃথিবীর গান কখনই কিন্তু মৃত নয়। ডেড মিনস এখানে মৃত, ডেড মিনস এখানে সিজড। মানে কবি বলতে চাইছে দ্য মিউজিক অফ আর্থ নেভার এন্ডস, দ্য মিউজিক অফ আর্থ নেভার সিজ, সিজ CEASE, সিজ, এন্ড, এই দুটো সিমিলার মিনিং। তা বলছে দি মিউজিক অফ আর্থ নেভার এন্ডস, দ্য মিউজিক অফ আর্থ নেভার সিজ, পৃথিবীর সঙ্গীত বা গান কখনোই মানে ফুরিয়ে যায় না, কখনোই শেষ হয় না, মানে স্টপ হয় না। তারপর সেকেন্ড লাইন হচ্ছে যে when all the birds are faint with the hot sun, when all the birds are faint with the hot sun and hide in cooling trees, বলছে সমস্ত পাখিরা যখন প্রচন্ড রৌদ্রের মানে দাবদাহে, হ্যাঁ, যখন খুব মানে তারা ক্লান্ত হয়ে পড়ে বা মানে কিচিরমিচির করতে বা তাদের যে গান করতে তারা যখন অক্ষম হয়, এখানে ফেইন্ট, অ্যাকচুয়ালি ফেইন্ট মানে মূর্ছা হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যাওয়া, সেটাকে ফেইন্ট বলি আমরা। এখানে ফেইন্ট অর্থ হচ্ছে উইক, আনএবল। হ্যাঁ, উইক অর আনএবল টু ক্রিয়েট মিউজিক, সঙ্গীত সৃষ্টি করতে বা সঙ্গীত করতে অক্ষম যখন হয়, সেটাকে আমরা ফেইন্ট বলছি। যে when all the birds are faint, যখন সমস্ত পাখিরা দুর্বল হয়ে পড়ে, তারা যেন অজ্ঞান হয়ে যাচ্ছে আর গান তাদের মানে কণ্ঠ দিয়ে বেরোচ্ছে না,
তো হচ্ছে যে when all the birds are faint, when all the birds are unable to make any sound, any music with the hot sun, কিসের কারণে? Because of excessive heat of the sun, because of scorching heat of the sun, অত্যধিক সূর্যের রৌদ্রের কারণে তারা মানে যখন আর গান করতে পারে না, কি করে? and hide in cooling trees, hide মানে নিজেদেরকে মানে লুকিয়ে রাখে, কিসের জন্য? for taking shelter, rest, আশ্রয় নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। কুলিং ট্রিজ, লিফি ট্রিজ, ঠিক আছে, মানে সবুজ গাছের পাতার মধ্যে তারা মানে বাসা তৈরি করে, সেই সবুজ গাছের পাতার মধ্যে নির্মিত বাসার মধ্যে তারা চলে যায় আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, সেটাকে বলছে হাইড ইন কুলিং ট্রিজ। তাহলে এই লাইনটার অর্থ আমরা কি পাচ্ছি? যে when the sun hits excessively, when the sun shines excessively, and when all the birds take their repose, take their rest in their nest among the leaves of green trees, সবুজ গাছের পাতার মধ্যে যখন তারা আশ্রয় নিয়ে ফেলে, হ্যাঁ, অত্যধিক সূর্যের মানে দাবদাহের কারণে, সেই সময় কি বলছে? এ ভয়েস উইল রান, এ ভয়েস মানে এ মিউজিক, একটা গান, একটা সুর, এ টোন, ভয়েস মিনস এ টোন, এ মিউজিক উইল রান, উইল ইমার্জ, উইল কাম আউট, এক ধরনের সঙ্গীতের আবির্ভাব ঘটবে তখন। পাখিরা যখন মানে অক্ষম হয়ে, ক্লান্ত হয়ে, অত্যধিক সূর্যের রৌদ্রের কারণে মানে সবুজ গাছের পাতার মধ্যে বিশ্রাম নেবে, তখন বলছে এক ধরনের সঙ্গীত, এক ধরনের মিউজিক, কণ্ঠ মানে শোনা যাবে, বেরিয়ে আসবে। উইল রান মিনস উইল ইমার্জ, উইল কাম আউট। কোথা থেকে? ফ্রম হেজ টু হেজ, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মন মেড, নিউ মন মেড, নিউ মন মেড, a new mown made মানে নিউলি কাল্টিভেটেড ফিল্ড, নিউলি কাল্টিভেটেড ল্যান্ড মানে নতুন চাষ করা জমি, নতুন চাষ করা ক্ষেত, নিউলি কাল্টিভেটেড ল্যান্ড, এটার মানে হচ্ছে নিউলি কাল্টিভেটেড নিউলি কাল্টিভেটেড ফিল্ড, নতুন চাষ করা ক্ষেত বা জমি থেকে, যে জমিটা কি আছে? হেজ টু হেজ মানে একটা বেড়া দিয়ে ঘিরা আছে, হেজ, এটা টার্ম হেজ। হেজ মানে হচ্ছে গাছের সারি, যেটাকে আমরা বলি, ছোট ছোট এক ধরনের মানে স্মল শর্ট সাইজ ট্রিজ, তাদের একটা মানে সারি, যেটা বেড়া তৈরি করার কাজে ব্যবহার করা হয় হেজকে। তো গাছের বেড়া, সেই গাছের বেড়া দিয়ে ঘেরা একটা জমি, সেই জমি যেন নতুনভাবে চাষ করা হয়েছে, নিউলি কাল্টিভেটেড ল্যান্ড, যেটা মানে ফেন্সড উইথ, ফেন্স মানে রেলিং দিয়ে ঘেরা, ফেন্সড উইথ হেজ, এই মানে হেজ দিয়ে ঘেরা একটা নিউলি চাষ করা জমি, সেখান থেকে একটা মানে কণ্ঠ, একটা মিউজিক বেরিয়ে আসছে। কার সে মিউজিক? বলছে যে দ্যাট ইজ দ্য গ্র্যাশ হপার্স, দ্যাট ইজ দ্য গ্র্যাশ হপার, গ্র্যাশ হপার। গ্র্যাশ হপার is এক ধরনের স্মল ইনসেক্ট, গ্র্যাশ হপার মিনস এ কাইন্ড অফ স্মল ইনসেক্ট, ঠিক আছে, ইজ কাইন্ড অফ স্মল ইনসেক্ট অলওয়েজ এনগেজড ইন জাম্পিং। তাহলে এক ধরনের ছোট্ট পতঙ্গ, সেটাকে গ্র্যাশ হপার, গঙ্গা ফড়িং বলি। তো এটা সবসময় লাফি লাফি পড়ে, অলওয়েজ এনগেজড ইন জাম্পিং, এরা সবসময় মানে জাম্পিং এর সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে ইজ কাইন্ড অফ স্মল ইনসেক্ট অলওয়েজ এনগেজড ইন জাম্পিং, সেটাকে আমরা গ্র্যাশ হপার বলছি। তাহলে একটা নিউলি কাল্টিভেটেড ল্যান্ড মানে একটা নতুনভাবে চাষ করা ক্ষেত বা জমি, সেখান থেকে এই গঙ্গা ফড়িং এর আবির্ভাব হয়, এবং সেই গঙ্গা ফড়িং এর মানে এক ধরনের তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে আসে। এরাই যেন সেই সঙ্গীতটা শুরু করে দেয়, সঙ্গীতটা শুরু করে দেয় কখন? তখন পাখিরা যখন গান করতে আর ব্যর্থ হচ্ছে, তারা যখন লুকিয়ে গেছে নিজেদের বাসায়, তখন এই গঙ্গা ফড়িং কিন্তু কি বলছে? হি টেক্স দ্য লিড, টেক্স দ্য লিড, এই যে দি মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে গান, পৃথিবীর যে সুর, এটা পাখিদের অবর্তমানে
দায়িত্বটা গান করার কে নিচ্ছে? গ্র্যাস হপার নিচ্ছে। টেক্স দ্য লিড, নেতৃত্ব নিচ্ছে অফ ক্রিয়েটিং মিউজিক ইন দ্য নেচার, প্রকৃতির মধ্যে এই সঙ্গীত সৃষ্টি করার দায়িত্ব নিচ্ছে গ্র্যাস হপার, ইন দি অ্যাবসেন্স অফ দ্য বার্ডস, পাখিদের অনুপস্থিতিতে। ইন সামার লাক্সারি, in summer luxury he has never done with his delights, for when tired out with fun he rests at ease beneath some pleasant weight. তাহলে এটার অর্থ কি দেখো, ইন সামার লাক্সারি, লাক্সারি বলতে আমরা কি বলি? বিলাস, বিলাসবহুল একটা বিষয়। লাক্সারি বলতে সামার লাক্সারি বলছে, সামার লাক্সারিটা বলছে যে গ্রীষ্মকালটা হচ্ছে গঙ্গা ফড়িংদের কাছে একটা লাক্সারিয়াস পিরিয়ড। দ্য সামার সিজন is a luxurious time, luxurious duration or period to the grasshopper, ঠিক আছে? এখানে তারা প্রচুর আনন্দ করে, এখানে মানে এনজয়মেন্ট করে। তা বলছে যে ইন প্লেন্টিফুল গ্রোথ ইন সামার সিজন, ঠিক আছে? সেটাকে বলছে গ্রাসহপার। গ্রাসহপার এই গ্রীষ্মকালে, ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ, এখানে ডান উইথ, ডান উইথ এটা একটা গ্রুপ ভার্ব তোমার, এটার মানে হচ্ছে তোমার ফিনিশড, শেষ করা। ডান উইথ মানে ফিনিশড, শেষ করা, ফ্রেজাল ভার্ব। তাহলে এই গ্রীষ্মকালে কি বলছে? হি হ্যাজ নেভার ডান উইথ, সে কখনোই শেষ করে না, কখনোই সে স্টপ করে না, মানে ফুরিয়ে ফেলে না। হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ডিলাইটস তার আনন্দ, ডিলাইটস মানে এনজয়মেন্ট, তার আনন্দ, ফান, মেরি মেকিং, এইগুলিকে সে কখনোই কিন্তু মানে শেষ করে ফেলে না। কি করে? ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এবং এই আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়। হোয়েন দ্য গ্রাসহপার বিকামস টায়ার্ড, হোয়েন দ্য গ্রাসহপার বিকামস টায়ার্ড ইন মেকিং মেরিমেন্ট, ইন মেকিং ফান, মানে আনন্দ করে করে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে কি করে? রেস্ট অ্যাট ইচ, অ্যাট ইচ, অ্যাট ইচ এটা একটা তোমার ফ্রেজ, এটার মানে হচ্ছে তোমার অ্যাট কমফোর্ট, অ্যাট কমফোর্ট, স্বস্তিতে, আরামে, স্বাচ্ছন্দ্যে। তাহলে অ্যাট ইজ মিনস হচ্ছে স্বস্তিতে, আরামে, স্বাচ্ছন্দ্যে কি করে? সে রেস্ট, বিশ্রাম নেয়। কোথায়? রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড, বিনিথ মিনস হচ্ছে আন্ডার, নিচে, সাম প্লিজেন্ট উইড, প্লিজেন্ট উইড, প্লিজেন্ট উইড। উইড বলতে তো আমরা কি বলছি? উইড মানে হচ্ছে আগাছা, আননেসেসারি প্ল্যান্ট, আনওয়ান্টেড প্ল্যান্টস অ্যান্ড বুশেস, আনওয়ান্টেড, অবাঞ্ছিত গাছপালা, উদ্ভিদ, ঘাস, সেগুলিকে আমরা উইড বলছি, আগাছা। তাহলে প্লিজেন্ট, প্লিজেন্ট হচ্ছে কেন? আরামদায়ক হচ্ছে কেন? কমফোর্টেবল হচ্ছে কেন? কারণ যখন তার আনন্দ করে করে, তার কাজ তো সবসময় লাফিয়ে বেড়ানো, জাম্পিং করা এবং এক ধরনের মানে গান করা, এই করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে সে আগাছার মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে সে বিশ্রাম নেয়। এই বিশ্রামটা তার কাছে খুবই প্লিজেন্ট, ঠিক আছে? খুবই কমফোর্টেবল, আরামদায়ক, স্বাচ্ছন্দ্যদায়ক আর কি। তার জন্য উইডস বলছে তার কাছে প্লিজেন্ট অর কমফোর্টেবল, ঠিক আছে? তাহলে এই যে প্রথম 8 লাইন আমরা মানে পড়লাম, এটা হচ্ছে অক্টেভ। তাহলে এই অক্টেভে আমরা কি পেলাম? কবি এখানে জোর দিয়ে বলেছে ওপেনিং লাইনে যে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দি মিউজিক অফ আর্থ ইজ নেভার সাইলেন্ট, নেভার সিজড, পৃথিবীর গান, সঙ্গীত কখনোই মানে বন্ধ হয় না। এখানে বলতে গিয়ে তিনি বলছেন যখন মানে এই গান করার দায়িত্বটা কে নেয়? পাখিরাই তো, মানে পাখির পূজন আমরা সারা বছরই শুনতে পাই। বার্ড সার্ফিং যেটাকে বলি, পাখির পূজন শুনতে পাই। তো এখানে এই পাখির অত্যধিক সূর্যের রৌদ্রের কারণে যখন তারা ক্লান্ত হয়ে যায়, উদ্ভিদ মানে সবুজ গাছের পাতার মধ্যে তারা যখন বিশ্রাম নেয়, লুকিয়ে পড়ে, তখন প্রকৃতিতে মানে গানের চালিয়ে যাওয়ার দায়িত্বটা নেয় এই গঙ্গা ফড়িং, গ্রাসহপার, ঠিক আছে? তাহলে গ্রাসহপার গান চালিয়ে যাচ্ছে, তারা যখন ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হওয়ার পরে তারা এবার কিছু ঝোপঝাড়, আগাছা টাইপের গাছপালা, এদের মধ্যে তারা স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছে। তাহলে এই প্রথম যে অক্টেভ, স্ট্যান্জা অফ 8 লাইন, এখানে আমরা অর্থ বুঝতে পারলাম
মানে যে এখানে অক্টেভে আমরা কি বুঝতে পারলাম এখানে in the first stanza the song of grasshopper is embodied, the song of grasshopper is presented beautifully in the first stanza octave। তাহলে প্রথম স্ট্যান্জাতে আমরা গ্রাসহপারের মিউজিক শুনতে পেলাম, কোথায় শুনতে পাই, কখন শুনতে পাই, এগুলো জানতে পারলাম। গান করতে করতে যারা ক্লান্ত হয় তাদের পরিস্থিতি কি হয় সেটা জানতে পারলাম। ঠিক আছে, এবার নেক্সট স্ট্যান্জা সেস্টেড, সেখানে বলছে দ্বিতীয় স্ট্যান্জার ওপেনিং লাইন বলছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। আবার এখানে কবি মানে জোর দিয়ে বলছেন দি পোয়েট ফার্দার সেজ এমফ্যাটিক্যালি দি মিউজিক অফ আর্ট নেভার সিজ। প্রথম লাইনে বলেছেন পৃথিবীর গান কখনো মানে বন্ধ হয় না, ফুরিয়ে যায় না, নিঃশেষিত হয় না। আবার দ্বিতীয় স্ট্যান্জার ওপেনিং লাইনে বলছেন দি পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, the music of art, the song of art never ends, never cease। পৃথিবীর গান কখনো ফুরিয়ে যায় না, বন্ধ হয় না। তাহলে এখানে এবার কি বলছে on a lone winter evening, on a lone winter evening when the frost has wrought a silence from the stove there shrills the cricket's song in warmth increasing ever। এবার এখানে কি বলছে দেখো on a lone winter evening, মানে lone winter evening মানে on a lonely winter evening session, মানে একটা মানে শীতের সন্ধ্যাবেলা, একটা নির্জন নির্ঝুম শীতের সন্ধ্যাবেলা, মানে সেই যে মানে সিচুয়েশন, তখনকার যে অ্যাটমসফিয়ার, তখনকার যে পরিস্থিতিটা কেমন হবে সেটা এবার মোটামুটি একটু আইডিয়া করতে পারছো। তো বলছে যে অনেক লোনলি উইন্টার ইভিনিং, মানে লোনলি উইন্টার ইভিনিং মানে একটা নির্ঝুম একাকিত্ব, একটা মানে নীরব শীতের সন্ধ্যাবেলায় from when the frost has wrought a silence, when the frost means তুষার স্নো বা ফ্রোজেন ডিউ মানে শিশির যখন জমে যায় তখন সেটা মানে তুষার হয়ে পড়ে। তো বলছে when the frost has wrought a silence মানে a state of no sound, মানে একটা নীরব নির্ঝুম নিস্তব্ধ পরিবেশ। মানে যদি মানে মানে কোন একটা সিচুয়েশনে কোন একটা পরিস্থিতিতে যদি চারিদিকে আমরা দেখি মানে তুষারের সমারোহ, তুষার ছড়িয়ে ছিটিয়ে একদম আছে, একটা তুষার মানে সত্যের একটা আমেজ যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যায় একটা নির্ঝুম নিস্তব্ধ একটা সিচুয়েশন, সাইলেন্স একটা বিরাজ করে। তো এরকম একটা মানে সত্য বা মানে সত্য দ্বারা পরিবেষ্টিত একটা মানে নিস্তব্ধ নির্ঝুম শীতের সন্ধ্যাবেলায় কি বলছে ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, মানে একটা অগ্নিকুণ্ডলী আছে, ফায়ার প্লেস। স্টোভ মিনস এখানে আমরা মানে কি বলি স্টোভ মানুষের চুল্লি, মানে এখানে ফায়ার প্লেস, একটা ফায়ার প্লেসকে বোঝাচ্ছি আমরা স্টোভ। স্টোভ বলতে এখানে ফায়ার প্লেস, একটা অগ্নিকুণ্ডলী। হ্যাঁ, শীতের সময় আমরা আগুন জ্বেলে আগুন পোহাই, তো সেই সন্ধ্যাবেলায় নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ, সেখানে একটা অগ্নিকুণ্ডলী আছে, সেই অগ্নিকুণ্ডলীর চারিপাশে ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, ফ্রম দ্য স্টোভ মানে ফ্রম অ্যারাউন্ড দ্য ফায়ার প্লেস, ফ্রম অ্যারাউন্ড দ্য ফায়ার প্লেস, এই অগ্নিকুণ্ডলীর চারিপাশ থেকে কি করে শ্রিলস, দেয়ার শ্রিলস, দেয়ার shrills মানে there comes out, there emerges a sharp music, sharp tone, মানে shrills means come out sharply মানে তীক্ষ্ণ ভাবে বেরিয়ে আসে, খুব মানে ইন্টেন্সিটি মানে প্রাবল্য তীক্ষ্ণ এরকম একটা আওয়াজ মানে বেরিয়ে আসে। there shrills মানে there comes out sharply তীক্ষ্ণ ভাবে বেরিয়ে আসে। কি বেরিয়ে আসে? the cricket song, the cricket song, cricket হচ্ছে আর এক ধরনের তোমার স্মল ইনসেক্ট, এ কাইন্ড অফ স্মল ইনসেক্ট লাইক গ্রাসহপার। গ্রাসহপারের মতো আরো এক ধরনের ইনসেক্ট আমরা জানছি, সেটার নাম হচ্ছে ক্রিকেট। ঝিঝি পোকা আমরা বাংলাতে বলি। তো এই ঝিঝি পোকা ক্রিকেটের কিন্তু এক ধরনের তীক্ষ্ণ আওয়াজ কিন্তু এইরকম মানে শীতের সন্ধ্যাবেলায় নীরব নিস্তব্ধ পরিবেশে একটা অগ্নিকুণ্ডলীর চারিপাশ থেকে
হ্যাঁ, অগ্নিকুণ্ডলীর মানে উত্তাপের মধ্যে, উত্তাপের মানে অবস্থায় একটা তীক্ষ্ণ আওয়াজ আমরা শুনতে পাচ্ছি মানে ঝিঝি পোকার কাছ থেকে। ঠিক আছে, তাহলে ক্রিকেট সং ইন ওয়ার্মথ মানে উত্তাপে, ইন ওয়ার্মথ ফায়ার প্লেস যে অগ্নিকুণ্ডলীর কথা বলা হচ্ছে সেই অগ্নিকুণ্ডলীর উত্তাপে বেরিয়ে আসে। ইনক্রিজিং এভার গ্র্যাজুয়ালি, সেটাকে আস্তে আস্তে ইনক্রিজিং বাড়তে থাকে। ঠিক আছে, দ্য মিউজিক অফ দ্য সং অফ দ্য ক্রিকেট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, ক্রমে ক্রমে সেটা যেন বৃদ্ধি পায় ক্রমান্বয়ে। and seems to one in drowsiness half lost, এবং সেটা সেই মানে ঝিঝি পোকার সেই গান, দ্য সং অফ দ্য ক্রিকেট সিমস টু সামবডি, কারো কাছে মনে হয় মানে যে অর্ধ মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থা আছে, একটি ঝিমুনি ভাব তার মধ্যে, এরকম কোনো ব্যক্তির কাছে সেই গানটা মনে হতে পারে। দ্য গ্র্যাশ হফার্স অ্যামং সাম গ্র্যাশি হিলস, দ্য গ্র্যাশ হফার্স অ্যামং সাম গ্র্যাশি হিলস, মানে গ্র্যাশি হিলস বলতে এখানে গ্র্যাশি hills. Grassy hills means hills covered with grass. Hills covered with grass. ঘাস দিয়ে আচ্ছন্ন ঢাকা পাহাড়, তাহলে হচ্ছে গ্র্যাশি হিলস। তাহলে ঘাসে আচ্ছন্ন পাহাড়ে যেমন ঝিঝি পোকা মানে গ্র্যাস হপারের গান শোনা যায়, ঠিক সেই গ্র্যাস হপারের গান যেন এখনো ফুরিয়ে যায়নি, এইটা অর্ধেক তন্দ্রাচ্ছন্ন কোনো ব্যক্তির কাছে মনে হতে পারে ঝিঝি পোকার গান। ঠিক আছে, তাহলে লাস্টের স্ট্যান্ডাতে আমরা জানছি যে একটা শীতের নির্ঝুম নিস্তব্ধ পরিবেশে একটা অগ্নিকুণ্ডলীর উত্তাপে দেখা যাচ্ছে একটা ঝিঝি পোকার গান খুব তীক্ষ্ণ ভাবে বেজে উঠছে, শোনা যাচ্ছে, এবং সেই সঙ্গীত মানে কোনো হাফ লস্ট মিনস তোমার মানে পার্টলি ড্রাউজি, আংশিকভাবে হয়তো তন্দ্রাচ্ছন্ন, এরকম কোনো ব্যক্তির কাছে মনে হতে পারে যে পাহাড়ে ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে যে গঙ্গা ফড়িংয়ের গান শোনা যায় সেই গান এখনো ফুরিয়ে যায়নি। সেই গানের অস্তিত্বটা তাহলে কোথায় থেকে আসছে? ঝিঝি পোকার কাছ থেকে আসছে। ঠিক আছে, তাহলে এই লাস্ট এগার স্ট্যান্ডাতে আমরা দ্য সেকেন্ড স্ট্যান্ডা হ্যাজ বিন এমবডিড উইথ দ্য মিউজিক অফ ক্রিকেট and the first stanza is embodied with the music of grasshopper. তাহলে প্যারাফ্রেজ আকারে কবিতাটা আমরা বুঝলাম। এবার এখানে কবি জন কিটস বলতে চাইছেন যে দি পোয়েট্রি অফ আর্থ মানে দ্য সং অফ আর্থ নেভার এন্ডস, নেভার স্টপস, নেভার সিজ, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না, কখনো ফুরিয়ে যায় না। হ্যাঁ, অ্যাকর্ডিং টু হিম দ্য সং অফ নেচার, the song of nature comes in cyclic order throughout the year, সারা বছর ধরে একটা চক্রাকারে যেন আবর্তিত হয়। ঠিক আছে, the natural music, the natural song of the earth rotates cyclically throughout the year, and it never ends, never stops, কখনো ফুরিয়ে যায় না। the poet কবি বলতে চাইছেন এই গান চক্রাকারে সারা বছর ধরে চালিয়ে যাওয়ার দায়িত্ব কে নেই? birds take the lead of continuing natural music. In the absence of the birds, this lead is taken by the grasshopper, and when the grasshopper takes their rest under the weeds, unnecessary or unwanted plants or bushes, this song is continued by the cricket, a kind of small insect. তাহলে এখানে চক্রাকারে সারা বছর ধরে প্রকৃতির গান কিন্তু চলছে, এটা কখনোই বন্ধ হচ্ছে না। পাখিরা গান গাইছে, পাখিদের অনুপস্থিতিতে গ্রাস হপার গান গাইছে, গ্রাস হপারের অনুপস্থিতিতে ক্রিকেট গান গাইছে, এইভাবে একটা সাইক্লিক অর্ডার, একটা চক্রাকারে সারা বছর ধরে পৃথিবীর এই গানটা কিন্তু চলতেই থাকছে। এটাকেই কবি বলতে চাইছেন দি পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, নেভার ডেড, প্রকৃতির গান, পৃথিবীর গান কখনো শেষ হয় না। ঠিক আছে, এবার এই কবিতাটা তোমরা ভালো করে ভিডিওটা শুনবে, কবিতার লাইনগুলোর সঙ্গে মিলে মিলে দেখবে,
নোট বইয়ের কিছুটা প্রয়োজন হলে সাহায্য নেবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো কবিতার বিষয়বস্তু সম্পর্কে। হ্যাঁ, এবার এরপরে আমরা এই কবিতার কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিয়ে আলোচনা করব। এখন আমি মানে দীর্ঘায়িত করতে চাইছি না বক্তব্য, ঠিক আছে। পরিশেষে তোমাদের সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।